TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত জানাচ্ছি TBN24 টেলিভিশনের নিয়মিত আয়োজন TBN অ্যানালাইসিস অনুষ্ঠানে। আশা করি যারা টেলিভিশনে অনুষ্ঠানটি দেখছেন এবং যারা ফেসবুক লাইভে দেখছেন আর যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন তারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সাথে এই অনুষ্ঠান জুড়ে আছি আমি ওয়াহিদুর রহমান। আমরা আজ আপনাদের সাথে কথা বলবো ইন্ডিভিজুয়াল এবং স্মল বিজনেসের জন্য ট্যাক্স ক্রেডিট পাবার জন্য আপনি কি কি করতে পারেন সে বিষয়ে। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমার সাথে আছেন পারভেজ কাজী, যিনি IRS-এর একজন এনরোলড এজেন্ট। পারভেজ কাজী, আপনাকে TBN24 টেলিভিশনের নিয়মিত আয়োজন TBN অ্যানালাইসিস অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শকদের যেটা জানালাম, আমরা কথা বলবো আপনার একক এবং ক্ষুদ্র ব্যবসায়ের জন্য ট্যাক্স ক্রেডিট পাবার বিভিন্ন উপায় সম্পর্কে। দর্শক, আপনার মনেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারাও আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। পর্দায় দেখানো নাম্বারে ফোন করে আপনারা আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন আমাদের অতিথিকে। তবে ফোনে কথা বলার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে রাখতে ভুলবেন না। জি পারভেজ কাজী, আমরা প্রথমে তবে একক পর্যায়ে আসলে এই ট্যাক্স ক্রেডিট পেতে কি করতে হবে এবং এর সুবিধা অসুবিধা সম্পর্কে একটু বিস্তারিত শুনি আপনার কাছ থেকে। ধন্যবাদ। ইন্ডিভিজুয়াল ট্যাক্স ক্রেডিট অথবা একক পর্যায়ে এই ট্যাক্স ক্রেডিটগুলো কি, তো আমরা সাধারণত পাঁচটা ভাগে এই ট্যাক্স ক্রেডিটকে বিভক্ত করেছি। তো প্রথম ক্রেডিটটা নিয়ে যেটা কথা বলতে চাই সেটাকে আমরা সাধারণত বলে থাকি যে সঞ্চয়ী ক্রেডিট অথবা সেভার্স ক্রেডিট। যারা ইন্ডিভিজুয়াল অথবা ম্যারিড ফাইলিং জয়েন্ট অথবা হেড অফ হাউসহোল্ড যে কোনো একটা ওনাদের ফাইলিং স্ট্যাটাস হোক না কেন, ওরা যখন রিটায়ারমেন্টের জন্য টাকা জমায় এবং সেভ করে ফর দ্য ফিউচার, সেখানে তারা কিছু ক্রেডিট পায়। ইনফ্যাক্ট সরকার এটা কিন্তু কিছুটা উৎসাহিত করে সকলকেই, যেন আমরা ভবিষ্যতের জন্য, আমার রিটায়ারমেন্টের জন্য, আমার নিজের জন্য আমি টাকা সেভ করা শুরু করি আমার আর্লি লাইফ থেকেই। অতএব এই ক্রেডিটটা পেতে হলে আপনাকে মিনিমাম 18 ইয়ার্স অফ এজ হতে হবে, আপনাকে আর্নড ইনকাম থাকতে হবে এবং ইউ ক্যানট বি এ ডিপেন্ডেন্ট অন ইয়োর প্যারেন্টস অর সামবডি এলস ফাইল। আপনি অন্য কারো ফাইলে ডিপেন্ডেন্ট হতে পারবেন না এবং আপনি এই ক্রেডিটটা পাবেন। এটার সর্বোচ্চ ক্রেডিট সিঙ্গেল হচ্ছে 1000 এবং ম্যারিড ফাইলিং হচ্ছে 2000। তবে অবশ্যই এটা তারতম্য নির্ভর করে আপনার ইনকাম লেভেল এবং কত টাকা আপনি সেভ করছেন সেটার উপরে। এবং এই টাকাগুলো আপনি কোয়ালিফাইড রিটায়ারমেন্ট প্ল্যানে রাখতে হবে, যেটা IRA অ্যাকাউন্ট হতে পারে, 401k হতে পারে, 403b হতে পারে অথবা রথ IRA হতে পারে। এটাকে আমরা বললাম সেভার্স ক্রেডিট অথবা সঞ্চয়ী ক্রেডিট। সঞ্চয় করার জন্য এই ক্রেডিটটা দেয়া হয়ে থাকে। দ্বিতীয় ক্রেডিটটা হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, CTC সংক্ষেপে আমরা বলে থাকি। যে চাইল্ড থাকার কারণে অথবা চাইল্ড কেয়ার প্রোভাইড করার কারণে এই ক্রেডিটটা পেয়ে থাকে এবং এবছর এটা নিয়ে বহুল আলোচিত হয়েছে, যেহেতু এই ট্যাক্স ক্রেডিটটা 2000 থেকে 3600 পর্যন্ত বাড়ানো হয়েছে এবং অ্যাডভান্স চাইল্ড ক্রেডিট আমরা অনেকেই ইতিমধ্যে পেয়েছি অথবা পাচ্ছি অথবা সামনে পাবো। অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা হচ্ছে গত জুলাই থেকে শুরু হয়েছে, মাসে মাসে দিচ্ছে IRS। প্রথম 6 মাস দিবে, তারপরে আপনি যখন 2021 ট্যাক্স ফাইল করবেন 22তে গিয়ে, তখন বাকি অংশটুকু পাবেন। এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট আগে এটার বয়স সীমা ছিল 16 বছর,
এবার এটাকে বাড়িয়ে 17 করা হয়েছে এবং অ্যামাউন্টটাও বাড়ানো হয়েছে 300 পার চাইল্ড যাদের বয়স 6 এর নিচে, এবং 6 এর উপরে যারা, তাদের জন্য এটা 250। তবে এই ট্যাক্স ক্রেডিটের ব্যাপারটি কিন্তু আগামী বছর পর্যন্তই অব্যাহত থাকছে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে আমরা যতটুকু জানি। আবার এমনও হতে পারে অনেকে যাদের ফাইলিং স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে অথবা ফ্যামিলি কনস্ট্রাকশনের কিছু পরিবর্তন হয়েছে, আইআরএস তাদেরকে বলছে যে আইআরএস চাইল্ড ট্যাক্স ক্রেডিট পোর্টালে গিয়ে ওরা যেন তাদের আপডেটস গুলো দেয়। এবং আগামী বছর জানুয়ারিতে আইআরএস থেকে একটা চিঠি পাবে সবাই চাইল্ড ট্যাক্স ক্রেডিট সংক্রান্ত, এবং সেই চিঠিতে আইআরএস জানিয়ে দিবে যে উনি অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিটে কত পেয়েছেন। এবং আগামী বছর যখন আপনারা ফাইল করতে যাবেন আপনার প্রিপেয়ারের কাছে, আপনি যেমন W2, 1099, 1098 সব ডকুমেন্ট নিয়ে যান, সেই সাথে কিন্তু আইআরএস এর এই চিঠিটাও নিয়ে যাবেন। তৃতীয় ট্যাক্স ক্রেডিট হচ্ছে, আমরা সংক্ষেপে বলি এডুকেশন ক্রেডিট, যেটাকে আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট অথবা লাইফ টাইম লার্নিং ক্রেডিট বলা হয়ে থাকে। আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট এটা শুধুমাত্র ক্লেম করতে পারবেন আন্ডার গ্র্যাড কোর্সের জন্য 4 ইয়ার্স অফ কলেজ, প্রথম 4টা বছর এই ক্রেডিটটা পাওয়া যাবে। কেউ যদি আন্ডার গ্র্যাড করতে 5 বছর নেয় তো লাস্ট 5 ইয়ার্স কিন্তু সে এটা পাবে না। লাস্ট ইয়ারটা সে পাবে না, প্রথম 4 বছর লাস্ট ইয়ারটা সে পাবে না, সরি, হ্যাঁ 5th ইয়ারটা সে পাবে না বলতে চেয়েছিলাম। তো সে প্রথম 4টা বছরই পাবে, কিন্তু তারপরে যেটা পাবে সেটা হচ্ছে লাইফ টাইম লার্নিং ক্রেডিট। তো এটার জন্য আপনাকে মানে টিউশন যে আপনি পে করেছেন এবং বুক এক্সপেন্স অথবা আদার এক্সপেন্স, এগুলোর কিন্তু রেকর্ড থাকতে হবে। এবং স্পেশালি যেই ফর্মটা খুব বেশি দরকার হয়ে থাকে 1098T ফর্মটা, টি ফর ট্যাঙ্গো অথবা টম। অনেক সময় ট্যাক্স পেয়াররা আসে আমাদের কাছে এবং এসে বলে দিচ্ছে যে আমি আমার মেয়ের কলেজ টিউশনে $6,000 দিয়েছি। তো দিয়েছেন, ডিড ইউ রিসিভ এনি 1098T? বলে যে না, এই ফর্ম তো দেওয়া হয়নি। এই ফর্মটা না দেওয়া হলে আমরা কিন্তু এটা ক্রেডিটটা ক্লেম করতে পারি না। এবং পরবর্তীতে বাবা মা খোঁজ খবর নিয়ে জানে যে হ্যাঁ এই ফর্মটা দেয়া হয়েছিল মেয়েকে অনলাইনে ইলেকট্রনিক্যালি, পরে ওরা প্রিন্ট করে নিয়ে আসে। এবং সেটার সাথে যদি বুক কেনার জন্য অথবা রিসার্চ এবং আনুষঙ্গিক এডুকেশন রিলেটেড যেই খরচগুলো আছে সেটা করার জন্য কিন্তু আমরা অঙ্কটা জুড়ে দিতে পারি। এবং এটার ম্যাক্সিমাম ক্রেডিট হচ্ছে 2500, যার মধ্যে 1000 হচ্ছে ডিডাক্টেবল, রিফান্ডেবল। 1000 রিফান্ডেবল সে পেতে পারে, হয়তো দেখা গেল যে 1500 ক্রেডিট তাকে সাহায্য করেছে ট্যাক্স বার্ডেনটাকে লোয়ার করার জন্য অথবা জিরোতে আনার জন্য, 1000 উনি রিফান্ডেবল ক্রেডিট পেয়ে যাবেন। আর লাইফ টাইম লার্নিং ক্রেডিট এটা হচ্ছে যে 4 ইয়ার্স কলেজ শেষ হওয়ার পর আরো 4 বছর এটা দেয়া হয়ে থাকে। কেউ যদি মাস্টার্স প্রোগ্রাম অথবা আরো ফার্দার কোনো এডুকেশন প্রোগ্রামে যদি তারা ভর্তি হয়, পোস্ট গ্রাজুয়েশনে যেতে চায়, তো এটার জন্য কিন্তু এলিজেবল ইনস্টিটিউট হতে হবে এবং এলিজেবল প্রোগ্রাম হতে হবে কোয়ালিফাই করার জন্য। একটা জিনিস একটু বলে রাখি, এটা প্রায় জিজ্ঞেস করা হয় এডুকেশন ক্রেডিটে যে ক্রেডিটটা ক্লেম করছে তার বিরুদ্ধে কোনো ড্রাগ ফেলনি আছে কিনা। অ্যান্সারটা কিন্তু অবশ্যই নেগেটিভ হতে হবে। যদি পজিটিভ হয় অথবা ইয়াস অ্যাফার্মেটিভ হয়, আই মিন টু সে, তাহলে কিন্তু এই ক্রেডিটটা ক্লেম করা যাবে না। এটা ছিল লাইফ টাইম লার্নিং ক্রেডিট। এটার ক্রেডিট অঙ্কটা অনেক কম আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট থেকে, কিন্তু তারপরও সরকার এডুকেশন এবং পোস্ট গ্রাজুয়েশন করার জন্য লোকজনকে উৎসাহিত করার জন্য এই ক্রেডিটটা রেখেছে এবং ইন্ডিভিজুয়াল ফাইলে গিয়ে এটা ক্লেম করা যায়। ফিফথ এবং সবচেয়ে বড় ক্রেডিট যেটা
সেটা হচ্ছে আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট ফর লো ইনকাম অথবা মডারেট ইনকাম ফ্যামিলিজ অথবা ইন্ডিভিজুয়ালসদের জন্য। অনেকে আমরা সাধারণভাবে বুঝে থাকি আর্নড ইনকাম ক্রেডিটের জন্য আমার ফাইলে হয়তো আমার চাইল্ড অথবা চিলড্রেন থাকতে হবে এবং ম্যাক্সিমাম 3 জন চাইল্ডের জন্য আমরা ক্রেডিটটা ক্লেম করতে পারি, কিন্তু ইন্ডিভিজুয়াল অথবা জাস্ট ম্যারিড ফাইলিং জয়েন্ট কাপলস দে অলসো কুড বি কোয়ালিফাই ফর দিস ক্রেডিট। যদিও ক্রেডিটের অঙ্কটা অনেক কম, কিন্তু তাদের বয়স হতে হবে বিটুইন 25 and between 25 to 65 এর মধ্যে হতে হবে এবং তাদের ইনকামের থ্রেশহোল্ডও দেয়া আছে, লো ইনকাম গ্রুপে তাদেরকে হতে হবে। আর চাইল্ডের জন্য যেটা বলা হয়েছে যে আমরা 3 জন চাইল্ডের জন্য ম্যাক্সিমাম ক্রেডিটটা ক্লেম করতে পারি এবং সেখানেও ইনকাম থ্রেশহোল্ড দেয়া আছে, সরকার কাদেরকে লো ইনকাম এবং মিডিয়াম ইনকাম গ্রুপে ধরছে এবং তাদের জন্য ম্যাক্সিমাম বেনিফিট দেখা যাচ্ছে যে 2020-তে ছিল 538 থেকে ইন্ডিভিজুয়ালদের জন্য এবং 3 চাইল্ডের জন্য এটা ছিল 6660, 6660 এবং ইআইটিসির পুরো ক্রেডিটটাই কিন্তু রিফান্ডেবল, ডলার টু ডলার রিফান্ডেবল। এটা আপনার ডলার টু ডলার ট্যাক্স রিডিউস করে দিবে এবং তারপর যে বাকি অংশটুকু থাকবে আপনি পুরাটাই রিফান্ড পাবেন। তো এই হচ্ছে 5টা ক্রেডিট মূলত আমরা কথা বলতে চেয়েছি আজকে। এটার বাইরেও কিছু ক্রেডিট আছে। ইলেকট্রিক ভেহিকেল জন্য যেই ক্রেডিটটা দেয়া হয়ে থাকে প্রত্যেক বছর, এবছরও সেই ক্রেডিটটা আছে। এই ক্রেডিটটা এবার একটু ভিন্ন আকারে এসছে। ভিন্ন আকারে বলতে যে সেডান গাড়ি যদি 55,000-এর নিচে প্রাইস হয়ে থাকে এবং সেই গাড়িটা কোথায় বিল্ড হয়েছে সেটাও এবার দেখা হচ্ছে। তো সেখানে অ্যাবাউট 7,500-এর মতো ক্রেডিট আছে, কিন্তু সব গাড়ি ওটার জন্য কোয়ালিফাই করবে না। সরকার একটা লিস্ট প্রোভাইড করেছে যে কোন গাড়ি কারা গিয়ে 7,500 পাবে, কে গিয়ে 3,750 পাবে। কেউ এই বছর যদি এখনো গাড়ি কিনতে চান ওরা যেন ওই চার্টটা দেখে নেন, অথবা ডিলারের কাছে গেলে ডিলার বলে দিচ্ছে তার কাছে ইলেকট্রিক ভেহিকেল আছে কিনা এবং তার ভেহিকেলটা কত ক্রেডিটের জন্য কোয়ালিফাই করবে। এর জন্য কি আসলে ওই গাড়িটির ঠিক কত পার্সেন্ট দেশের ভেতরে তৈরি হয়েছে তেমন কোনো ব্যাপার জড়িত আছে? জি, এরকম একটা বিষয় জড়িত আছে। ওরা বলছে স্পেয়ার পার্টস ক্যান কাম ফ্রম আউটসাইড, কিন্তু গাড়িটা এখানটায় অ্যাসেম্বল হতে হবে। যেহেতু মেজরিটি এখানে গাড়ির কিন্তু স্পেয়ার পার্টস গুলো সব বাইরের থেকে আসে এবং এখানে এটা অ্যাসেম্বল হয়ে থাকে, তো ওর জন্য ওটা বলে দিচ্ছে। আর সেডান গাড়ির দাম বলে দিচ্ছে ইট হ্যাজ টু বি লেস দেন 55,000। এটা যদি 55,000-এর বেশি হয় তাহলে আবার ক্রেডিটের জন্য কোয়ালিফাই করবে না। যেমন টেসলার নতুন মডেল 3 এটার দাম রাখা হয়েছে, মানে ফুললি ইফিশিয়েন্ট গাড়িটার দাম রাখা হয়েছে 57,500। অতএব এই গাড়িটা এই ক্রেডিট থেকে বের হয়ে গেছে। এখন কেউ যদি এই গাড়িটাকে ক্রেডিটের জন্য কিনতে চায় তাকে সার্টেন অপশনসকে অপ্ট আউট করে গাড়ির প্রাইসটাকে 55,000-এর নিচে নামিয়ে আনলে তখনই সেই ক্রেডিটটার জন্য কোয়ালিফাই করবে। আর এছাড়া আরো কিছু ক্রেডিট আছে, যেমন রেসিডেন্সিয়াল এনার্জি ক্রেডিট। অনেকে সোলার প্যানেল বসাচ্ছে, ওটার জন্য ক্রেডিট আছে। সোলার ফুয়েল কস্ট অথবা সোলার হিটার বসাবার জন্য, ওয়াটার হিটারের জন্য ক্রেডিট আছে। এবং এই ক্রেডিট উইন্ডোর জন্য ক্রেডিট আছে, এনার্জি এফিশিয়েন্ট উইন্ডো, এনার্জি এফিশিয়েন্ট স্কাইলাইটের জন্য ক্রেডিট আছে, অ্যাডাপশন ক্রেডিট আছে। এই ধরনের আরো কিছু ক্রেডিট আছে যেগুলো প্রত্যেকের সিচুয়েশন ইজ ডিফারেন্ট, ইন্ডিভিজুয়ালি বুঝতে হবে। তবে সোলার ক্রেডিট নিয়ে একটু বলতে চাই যে এখানে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। সোলার ক্রেডিটটা কিন্তু রিফান্ডেবল ক্রেডিট নয়। তো যখন কোনো সোলার সেলস পারসন সোলার সেল করতে আসে
সে কাস্টমারকে বুঝিয়ে থাকে যে তুমি যদি এত টাকা দিয়ে 30,000 দিয়ে তুমি যদি এই সিস্টেমটা বসাও তোমার রুফে, তাহলে তুমি টোটাল 9,600 টাকা ক্রেডিট পাবে। কিন্তু 9,600 ক্রেডিট মানে উনার ট্যাক্স লায়াবিলিটিকে রিডিউস করতে সাহায্য করবে। যদি সেটা না করে উনি কিন্তু এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে নেক্সট 20 ইয়ার্স, অথবা ক্যারি ব্যাক করতে পারবে 1 ইয়ার। এটা করে উনি এটার ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারে, কিন্তু উনি 9,600 টাকা হাতে পাচ্ছেন না। এটা শুধু এটা রিফান্ডেবল ক্রেডিট নয়, এটাকে ট্যাক্স লায়াবিলিটি রিডিউস করতে সাহায্য করে। তো প্রায় আমাদের কাছে ট্যাক্স পেয়াররা আসে এবং সে এনার্জি পুট করেছে, সোলার প্যানেল বসিয়েছে, সে বলে যে আমার তো 9,600 পাওয়ার কথা, কই আমি তো তেমন কিছু পেলাম না। তো এই জায়গাগুলো ওরা খুব পরিষ্কার করে না যে এটা রিফান্ডেবল ক্রেডিট নয়, এটা শুধুমাত্র ট্যাক্স লায়াবিলিটিকে রিডিউস করতে সাহায্য করবে। এই ক্ষেত্রে আমি একটি সম্পূরক প্রশ্ন করতে চাই। আপনার সাথে এর আগে যে অনুষ্ঠানে আমার দেখা হয়েছিল সেখানে আমরা কনজিউমার ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো নিয়ে কথা বলেছি। তারা কি এই ধরনের বিভ্রান্তিমূলক বোঝানোর ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে বা এটি ঠেকাতে কোনো ভূমিকা রাখতে পারে কিনা? আমার মনে হয় না, যেহেতু ওরা এই কথাগুলো বলে কিন্তু মুখে, কিন্তু ওরা যেই পেপার ওয়ার্কসটা দেয় ওটাই কিন্তু পরিষ্কার লেখা থাকে যে এইগুলো ট্যাক্স ক্রেডিট এবং এটা রিফান্ডেবল ক্রেডিট নয়। তো অনেকেই ওই যেই পেপার ওয়ার্ক দেয়া হয় সেটা ভালো মতো পড়ে দেখে না। অতএব এটা কনজিউমার্সের কাছে, ব্যুরোর কাছে গেলেও যে খুব সাহায্য হবে তা না। তবে হ্যাঁ, একটা জিনিস, যেহেতু উনি ওই বছর হয়তো ক্রেডিটটা পুরাটা পেলেন না, কিন্তু উনি যেহেতু ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন, তো এটা খুব খারাপ ক্রেডিট নয়, এটা কিন্তু একটা বড় ক্রেডিট, এবং নেক্সট 20 ইয়ার্স আপনি এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন টু রিডিউস ইয়োর ট্যাক্স লায়াবিলিটি। তো এই পাওয়ারটাও কিন্তু এটার সাথে আছে, সেটা ভুলে গেলে চলবে না। তবে আমি এবং আমরা টিভিএন 24 টেলিভিশনের পক্ষ থেকে দর্শকদের জানাচ্ছি, আপনারা এই ধরনের কোনো প্রস্তাব পেলে অবশ্যই যে কাগজটা পাচ্ছেন সেই কাগজটি খুব বিস্তারিত এবং মনোযোগ দিয়ে পড়ে দেখবেন। সেখানে যা বলা হয়েছে সেই তার সাথে কোনো গড়বড় পেলে আপনারা বিভিন্ন ধরনের সুরক্ষা পাবেন আর কি। জি জি, আপনি সঠিক বলেছেন যে হ্যাঁ, কাগজটা একটু যথার্থই পড়ে দেখা উচিত, বুঝে নেওয়া উচিত, এবং উনাদের কোনো প্রশ্ন থাকলে উনারা যেখানে ট্যাক্স ফাইল করেন সেই প্রিপেয়ারের সাথেও যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমরা একটু ফেসবুক লাইভ থেকে একটি দর্শকের প্রশ্ন নেব। তিনি জানতে চাইছেন, তিনি বাংলাদেশে গিয়ে ডিভোর্স দিয়েছিলেন, এখন তিনি তার দ্বিতীয় হাজব্যান্ডের জন্য আবেদন করতে চান। তো কিভাবে তিনি এই আবেদনটি করতে পারেন এবং তার ডিভোর্সের যে কাগজপত্র আছে এটি তার কোথায় দেখাতে হবে? ধন্যবাদ দর্শক। আপনার প্রশ্ন হচ্ছে, আপনি বিবাহিত ছিলেন এবং আপনি দেশে গিয়ে আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছেন এবং আপনি আবার বিয়েও করেছেন, এবং আমার মনে হয় যে আপনি জিনিসগুলো জানেন যে ডিভোর্স হওয়ার পর বাংলাদেশের আইন অনুযায়ী 90 দিন অপেক্ষা করতে হয় একজন মহিলাকে বিয়ে করার জন্য। তো সেগুলো হোপফুলি আপনি যথার্থই করেছেন। আপনি এখন ওনার জন্য অ্যাপ্লাই করবেন, আপনার দ্বিতীয় হাজবেন্ডের জন্য। তো এই ডিভোর্স ডকুমেন্ট, এবং আপনি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, আমি ধরে নিচ্ছি আপনি বোধহয় ইমিগ্রেশনকেই সাবমিট করবেন, তো সেই সময় আপনার প্রিভিয়াস হাজবেন্ডের সাথে যে ডিভোর্স ডকুমেন্টটা সেখানে আপনাকে ইমিগ্রেশনকে পাঠাতে হবে। আশা করি দর্শক তার যথার্থ উত্তর পেয়ে গেছেন। আমরা কথা বলছিলাম ইন্ডিভিজুয়াল পর্যায়ে কি কি ধরনের ট্যাক্স ক্রেডিট পাওয়া যেতে পারে এবং সেগুলো পাওয়ার জন্য আগ্রহীদের কি কি বৈশিষ্ট্য বা যোগ্যতার অধিকারী হতে হবে। এবারে আমরা স্মল বিজনেসের জন্য এই ট্যাক্স ক্রেডিটগুলো নিয়ে একটু যদি। ধন্যবাদ। জি, স্মল বিজনেসের জন্য ক্রেডিটগুলো নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে স্মল বিজনেসের জন্য সরকার দুই ধরনের অনেক ট্যাক্স ক্রেডিট দিয়ে থাকেন। তো স্মল বিজনেসের জন্য ট্যাক্স ডিডাকশন
অ্যান্ড ট্যাক্স ক্রেডিট, এটাকে আমরা প্রায়শই একটু কনফিউজ করে ফেলি। আমরা ঠিক বুঝি না হোয়াট ইজ ট্যাক্স ডিডাকশন অ্যান্ড হোয়াট ইজ ট্যাক্স ক্রেডিট, এবং কোনটা আমাকে বেশি সাহায্য করে। ডেফিনেটলি ট্যাক্স ক্রেডিট আমাকে বেশি সাহায্য করে দেন ট্যাক্স ডিডাকশন। আমি খুব সাধারণভাবে যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাতে পারি যে আমার ট্যাক্স আমার স্মল বিজনেস, সে আমার ইনকাম $10 এবং আমার ট্যাক্স ডিডাকশন আছে $2। তো এখন আমার ট্যাক্সেবল ইনকাম হয়ে গেল $2 ডিডাক্ট করার পর $8, এবং আমি যদি 25% ট্যাক্স ব্র্যাকেটে থাকি তো আমাকে $2 ট্যাক্স পে করতে হয়। এটা ছিল ট্যাক্স ডিডাকশনের কথা। এখন বলছি আমি ট্যাক্স ক্রেডিট। সে আমার ইনকাম সেম $10, আমার ট্যাক্স ক্রেডিট হচ্ছে $2। তো ওখানে এর আগের এক্সাম্পলে আমার ট্যাক্স ডিডাকশন ছিল $2, এখন আমার ট্যাক্স ডিডাকশন হচ্ছে $2। তো আমার $10 25% ট্যাক্স যদি ব্র্যাকেটে থাকি আমি, তো আমার ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে $2.5। এখন $2.5 থেকে আমি যদি $2 ক্রেডিট নিয়ে থাকি তো আমাকে পে করতে হয় অনলি 50 সেন্টস। তো আগের উদাহরণে আমি অর্থাৎ আমার যদি উপার্জন একই থাকে তবে $10 বিপরীতে উপার্জনের বিপরীতে $2 ট্যাক্স ক্রেডিট আমার জন্য অনেক বেশি লাভজনক হচ্ছে রাদার দেন $2 ট্যাক্স ডিডাকশন। একটিতে $2 ট্যাক্স ডিডাকশন দেওয়ার পরেও আমি আরও $2 ট্যাক্স হিসেবে দিতে বাধ্য হচ্ছি, আরেকটিতে আমার যদি ডিডাকশনের পরিমাণ একই থাকে তবে আমাকে কোনো অর্থই দিতে হচ্ছে না ট্যাক্স হিসাবে। জি জি, ধন্যবাদ। হ্যাঁ, সেটাই আমি এই ছোট্ট উদাহরণে বুঝাতে চেয়েছি, কাগজ কলম ছাড়া। তো একটু ডিফিকাল্ট তো ছিল বটেই। ধন্যবাদ। এখন আমি ট্যাক্স ক্রেডিট নিয়ে কথা বলতে চাই। ট্যাক্স ক্রেডিট হচ্ছে সরকার সবসময় স্মল বিজনেসকে, সরকারের কিছু পলিটিক্যাল এজেন্ডা থাকে এবং তারা সার্টেন জোনে কিছু গ্রোথ অথবা সার্টেন পপুলেশন ডেমোগ্রাফিকে ওরা সাহায্য করার জন্য ওরা ছোট ছোট বিজনেস অথবা বিগ বিজনেসকে সার্টেন এরিয়াতে থ্রাইভ করার জন্য এই ট্যাক্স ক্রেডিটগুলো ডিক্লেয়ার করে থাকে। সবচেয়ে বড় ট্যাক্স ক্রেডিট যেটা হচ্ছে সচরাচর আমরা দেখি, এটা ফেডারেল লেভেলে, স্টেট লেভেলে এবং অনেক সিটি অথবা লোকালিটি লেভেলেও এই ট্যাক্স ক্রেডিটটা ডিক্লেয়ার করা হয়ে থাকে। এটাকে বলা হয় অপরচুনিটি জোন ক্রেডিট অথবা এম্পাওয়ারমেন্ট জোন ক্রেডিট। এই ক্রেডিটটা দেওয়া হয় একটু আন্ডার প্রিভিলেজড কমিউনিটিগুলোতে, এবং সেখানে যদি কোনো বিজনেস সার্টেন লেভেল অফ এমপ্লয়মেন্ট অ্যাচিভ করতে পারে তো ওদেরকে এই ক্রেডিটটাকে দেয়া হয়ে থাকে। যেমন কিছু কিছু এলাকা আছে, কিছু কিছু সিটির অথবা কিছু কিছু স্টেটে যেখানে একটু আন্ডার প্রিভিলেজড লোকেরা থাকে, যেখানে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট সেরকম হয়নি। তো সেই সব জায়গায় এমপ্লয়মেন্ট বাড়াবার জন্য, যেমন আমি একটা জানি আটলান্টার একটা এরিয়াতে 3500 পার এমপ্লয়মেন্ট ওরা এই ক্রেডিটটা দিয়ে থাকে। যদি আপনি একটা জব ক্রিয়েট করেন আপনি $3500 বেনিফিট পেতে পারেন। তো ঠিক তেমনি আপনি যদি 10টা জব ক্রিয়েট করেন আপনি 35,000 ট্যাক্স ক্রেডিট পেতে পারেন। জি, আটলান্টা থেকে ওই সব জায়গায় মুভ করে গেছে ওরা যেন ওখানে জব ক্রিয়েট করতে পারে এবং গভর্নমেন্ট দেওয়া এই ক্রেডিটগুলোকে ওরা, এটা তো আসলে একটি উইন উইন সলিউশন হচ্ছে। একই সাথে কমিউনিটিও লাভবান হচ্ছে, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, আবার যিনি কর্মসংস্থানের সুযোগটি সৃষ্টি করছেন তিনিও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। উনার কোম্পানি বেনিফিটেড হচ্ছে, উনি এক্সট্রা সাম ডলার্স ফ্রম দ্য গভর্নমেন্ট উনার কোম্পানির পাচ্ছে। তো এটা একটা বিরাট অপরচুনিটি। তো এটাকে বলা হয় অপরচুনিটি অথবা এম্পাওয়ারমেন্ট জোন ক্রেডিট। নাম্বার 2টা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D ক্রেডিট।
এটা আমরা যদি আইআরএস ওয়েবসাইট দেখি, স্পেশালি যেসব বিজনেস রিসার্চের সাথে জড়িত আছে, ওরাও যদি একটু আইআরএস ওয়েবসাইটে যায় এবং ওরা যদি একটু সার্চ করে, ওরা দেখতে পারবে যে আইআরএস সার্টেন এরিয়াতে, সার্টেন সাবজেক্ট ম্যাটার্সের উপরে রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য অনেক ক্রেডিট দিয়ে থাকে। এটা হচ্ছে যে এই রিসার্চ ইউজুয়ালি অনেক ফান্ডের দরকার হয়ে থাকে, এবং যারা রিসার্চ করে যে কোম্পানিগুলো, ওরা সবসময় ফান্ডিং একটা ইস্যু থাকে। অনেক সময় দেখা গেছে অনেক রিসার্চ অনেক দূর এগিয়ে নিয়ে গিয়ে ওদেরকে ওটাকে ছেড়ে দিতে হয়, ওরা আর কন্টিনিউ করতে পারে না, যেহেতু কন্টিনিউয়াস যে এক্সপেন্সগুলো সেগুলো ওরা পায় না। তো ওর জন্য এই ফেডারেল গভর্নমেন্ট থ্রো আইআরএস এই R&D ক্রেডিটটা দিয়ে থাকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্কসে যারা নিয়োজিত আছে, ওরা যেন সার্টেন অ্যামাউন্ট অফ মানি ওদের কাছ থেকে পায়, এবং মধ্যবর্তী পর্যায়ে গিয়ে অথবা পথিমধ্যে ওদেরকে যেন এই রিসার্চ গবেষণা প্রকল্পগুলো যেন মুখ থুবড়ে না পড়ে, না হয়, জি, অ্যাবান্ডন করতে না হয়। পারভেজ কাজী, এই পর্যায়ে আমরা আমাদের সাথে একাধিক দর্শক আছেন টেলিফোনে, তাদের মধ্যে থেকে একজনের প্রশ্নটি একটু জেনে আসব। দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? জি ভাই, আমার একটা প্রশ্ন হলো, আমি I-864 ফর্মটা পূরণ করতে গেছিলাম, তো সেক্ষেত্রে ওখানে এক্সপায়ার ডেটটা দেখায় যে অক্টোবর 31, 2021। তো আমি গুগলে সার্চ করি, তো তখন আর নতুন এই ফর্ম কোনো পাই না। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি আমি এই ফর্মে মানে আমি ফর্ম পূরণ করে আপলোড করি, সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম আছে কিনা, আর যদি প্রবলেম থাকে তাহলে আমার করণীয় কি? ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। পারভেজ কাজী, আমরা কি এই প্রশ্নটির উত্তর এখন দেব, না আমাদের সাথে আরো একজন দর্শক আছেন তার প্রশ্নটি একবারে নিয়ে উত্তর দেব? ঠিক আছে, আপনি ওনার প্রশ্নটাও নিয়ে নিন। তাহলে আমরা একসাথে, এটি I-864 ফর্ম নিয়ে তার প্রশ্ন ছিল। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ভার্জিনিয়া থেকে বলতেছি। আমি ইমিগ্রেশন সম্পর্কে বলতেছিলাম। আমার ভাইয়া অ্যাপ্লাই করছে আমার বোনদের জন্য, অলরেডি বাংলাদেশে বলতেছে কাগজপত্র চলে গেছে, সবকিছু রেডি আছে, বাট ওরা এখনো এম্বাসি ডাকতেছে না, বাট ওরা ইমেল করতেছে, বলতেছে এভরিথিং ইজ ওকে, তারা কল করবে 2 মাস পর পর, বাট ওরা এখনো ডাকতেছে না। তো এটা কি, এটা কোন, এটাই আমরা জানতে চাইতেছি। ধন্যবাদ। আমি প্রথমে আপার প্রশ্নটার উত্তর দিচ্ছি। I-864 আপনি বলছেন এই ফর্মটি অক্টোবর 2021, এটা হচ্ছে লেটেস্ট ইস্যু, এবং এরপরে আর কোনো ফর্ম ইস্যু হয়নি। তাহলে আপনি এই ফর্মটা দিয়েই আপনি 864টা সাবমিট করতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয় প্রশ্নে আমি ভাইকে বলতে চাচ্ছি যে উনি ভাই বোনদের, ভার্জিনিয়া থেকে যে ভাই প্রশ্ন করেছেন যে ভাই বোনদের জন্য পিটিশন করেছেন এবং সব কাগজপত্র তার জমা দেওয়া হয়ে গেছে, 2 মাস পর পর তিনি মেইল পাচ্ছেন, কাগজপত্র ঠিক আছে, কিন্তু ইন্টারভিউর কল পাচ্ছেন না। জি, ডকুমেন্টারিলি ফাইলটা অ্যাপ্রুভড এবং চলে গেছে, এখন ইন্টারভিউর জন্য অপেক্ষা করছে। ভাইয়া, এটা কিউতে পড়েছে, আপনাকে অপেক্ষা করতে হবে, যেহেতু এখন শুধুমাত্র ঢাকা এমবাসি সিটিজেনদের স্পাউসদেরকেই ডাকছে, এবং 2-একটা সিচুয়েশনে আমি দেখেছি গ্রিন কার্ড হোল্ডারের স্পাউসকে ডেকেছে, কিন্তু ভাই বোনদেরকে এখনো ডাকছে না, এবং এটা কিউতে আছে। আপনি কি কিছু করার নাই, কোভিডের কারণে এই বিলম্ব, একটু আপনাদেরকে ধৈর্য রাখতে হবে, এবং যথাসময়ে আপনার ভাই বোন ওনারা ইন্টারভিউ ডেট পাবেন। ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরে যাবার আগে আমরা ফেসবুক লাইভ থেকে যে দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছিলাম, তিনি আবার ডিভোর্স বিষয়ক যে প্রশ্নটি ছিল, তিনি আবার একটু ক্ল্যারিফিকেশন চাচ্ছেন যে তিনি ডিভোর্স ডান হওয়ার পর আরও 90 দিন অপেক্ষা করতে হবে কি না, না ডিভোর্স হয়ে গেলেই তিনি আবার বিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যেমনটা বলেছেন যে আসলে তিনি যেহেতু বাংলাদেশে ফিরে গিয়ে ডিভোর্স দিয়েছেন, এবং বাংলাদেশের আইন অনুযায়ী আপনার ডিভোর্সের পর পরবর্তী বিয়ের জন্য কমপক্ষে 90 দিন মাঝখানে অপেক্ষা করতে হবে। সো বাংলাদেশের আইনেই আপনার এই বিয়েটিকে ভ্যালিড বিয়ে হিসেবে দেখানোর জন্য আপনার এই 90 দিন অপেক্ষা করার প্রয়োজনীয়তা আছে।
জি, আপনি যথার্থই বলেছেন, এটা বাংলাদেশের রিকোয়ারমেন্টস, এখানকার নয়। অতএব উনি যদি বাংলাদেশে ডিভোর্স দিয়ে থাকেন, উনাকে বাংলাদেশের রুলটাকে ফলো করতে হবে। উনাকে 90 দিন অপেক্ষা করার পর উনি আবার বিয়ে করতে পারবেন। সেবার আমরা আমাদের আলোচনায় ফিরে যাই আসলে স্মল বিজনেসের জন্য ট্যাক্স ক্রেডিটগুলো এবং সেগুলো পাবার বিভিন্ন উপায় সম্পর্কে। আচ্ছা, জি, আমরা দুটো ট্যাক্স ক্রেডিট নিয়ে কথা বললাম। এখন 3 নাম্বার ট্যাক্স ক্রেডিট, সেটা হচ্ছে ওয়ার্ক অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট। এই ট্যাক্স ক্রেডিটটা স্মল বিজনেসদেরকে দেয়া হয়ে থাকে ফর সার্টেন ডেমোগ্রাফিকে টার্গেট করে। তার মধ্যে ভ্যাটার্নসরা হতে পারে, এক্স ফেলন্সরা হতে পারে, অথবা মেন্টালি একটু স্লো লার্নার যারা, তাদের জন্য হতে পারে। এইভাবে নানা ডেমোগ্রাফিক এরিয়াকে টার্গেট করে সরকার এই ওয়ার্ক অপরচুনিটি ট্যাক্স ক্রেডিটটা দিয়ে থাকে। এবং যেই বিজনেস এই ধরনের এমপ্লয়মেন্ট যত বেশি দিতে পারবে, সে তত বেশি এই ট্যাক্স ক্রেডিটটা পাবে। এটাকে ইনফ্যাক্ট একটু এনকারেজ করে সরকার, যারা যুদ্ধ থেকে ফেরত আসছে তাদেরকে কিছুটা প্রায়োরিটি দেওয়ার জন্য জব মার্কেটে, এবং কিছু এক্স ফেলন্স যারা ছোটখাটো কিছু অন্যায় করেছিল, ক্রাইম করেছিল এবং এখন ক্রাইম থেকে ওরা বের হয়ে আসছে, ওদেরকে আবার সমাজে রিহ্যাবিলিটেট করার জন্য। এবং সেই সাথে যারা একটু স্লো লার্নার, যারা অনেক সময় শিক্ষায় অথবা বিহেভিয়ারাল সমস্যাও আছে, তাদেরকেও যেন ওরা জব অপরচুনিটি ক্রিয়েট করে দেয়, সেই সংগঠন, সেই প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করার জন্য সরকার এই সুযোগটা দিয়ে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি যে যারা আসলে যাদেরকে মেইন স্ট্রিম সমাজের সাথে তাল মেলানোর জন্যই আসলে একটু প্রণোদনা, একটু সহায়তা দরকার, তাদের জন্য এইটি প্রযোজ্য। তাদের জন্য এটি প্রযোজ্য। জি, ধন্যবাদ। আর নাম্বার 4 হচ্ছে এমপ্লয়ি বেনিফিট ট্যাক্স ক্রেডিট। এটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স অথবা রিটায়ারমেন্ট বেনিফিট। অনেক এমপ্লয়ার তারা তাদের কর্মচারীদেরকে হেলথ ইন্স্যুরেন্স প্রদান করে থাকে অথবা রিটায়ারমেন্ট বেনিফিট দিয়ে থাকে। যেমন 401k-তে অনেক এমপ্লয়ার আছে, তারা 50% পর্যন্ত, আগে 100% ছিল, এখন আর সেটা নেই, 50% পর্যন্ত ওরা ম্যাচ করে। অর্থাৎ 401k-তে যদি আপনি $10,000 দেন, আপনার এমপ্লয়ার অ্যাডিশনাল 5,000 আপনাকে দিবে। তো এই বেনিফিটটা দেওয়ার লিমিটটি কিন্তু বাড়ানো হয়েছে, আমরা যতটুকু জানি সম্প্রতি ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন লিমিট 401k-এর জন্য বাড়ানো হয়েছে সম্প্রতি সম্ভবত। জি, ওটা বাড়ানো হয়েছে, কিন্তু আমি বলছি যে এমপ্লয়ার যে ম্যাচটা করে, জি, ম্যাচটা কমে আসছে। কোনো এক সময় 100% পর্যন্ত ম্যাচ করত। যে ধরেন আপনার লিমিট 10,000, আপনি 10,000 দিলেন, এমপ্লয়ার 10,000 ম্যাচ করলো। কিন্তু এখন এটা একটু কমে আসছে কারেন্ট মার্কেটে। এটা এখন 50% পর্যন্ত সাধারণত শোনা যায়, ম্যাক্সিমাম ম্যাচ করছে, কেউ তারও কম করছে। তো এই ম্যাচিং এর জন্য অথবা হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করার কারণে সরকার থেকে অনেক বড় আকারের ক্রেডিট পায়। হেলথ ইন্স্যুরেন্সে তো এরকম ক্রেডিট দেয়া হয় যে এমপ্লয়ার যদি $100,000 স্পেন্ড করে থাকে কর্মচারীদের হেলথ ইন্স্যুরেন্সের জন্য, সে 50% ক্রেডিট পেয়ে থাকে। তার মানে 50,000 সরকার তাকে দিয়ে দেয়, শুধুমাত্র 50,000 তার এক্সপেন্স। এবং এটা একটা এমপ্লয়ি রিটেনশনের জন্য খুব বড়ভাবে সাহায্য করে। এবং হায়ারিং এও দেখা গেছে ওই এমপ্লয়ার অনেক অগ্রগামী থাকে অন্যান্য এমপ্লয়ার থেকে, যে তারা ফুল হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছে এমপ্লয়ীদেরকে, এবং সেই সাথে 401k-তেও তারা একটা গুড অ্যামাউন্ট অফ মানি ম্যাচ করছে। মানে আপনি যেই টাকাটা রাখছেন সেটার সাথে এমপ্লয়ার 50% অথবা আগে তো 100%ই ম্যাচ করতো। কিছু কিছু এমপ্লয়ার ছিল, হয়তো তারা এখনো করছে আমি জানি না, কিন্তু এখন একটু ওই ম্যাচিং এর অ্যামাউন্টটা কমে আসছে। তো এটার জন্য কিন্তু একটা বড় আকারের ক্রেডিট পাওয়া যায় এবং অনেকে সেই ক্রেডিটটার সুযোগ নিয়ে থাকেন। এবং লাস্ট ক্রেডিট হচ্ছে জেনারেল বিজনেস ট্যাক্স ক্রেডিট। এটা হচ্ছে
অনেক এমপ্লয়ার চাইল্ড কেয়ার সার্ভিসেস প্রোভাইড করে থাকে, অনেক মহিলা কাজ করে, তারা তাদের বেবিকে নিয়ে আসতে পারে অ্যাট ওয়ার্ক, এবং তারা ওইখানে ডে কেয়ার যে সার্ভিসটা আছে সেখানে তাদের চাইল্ডকে রেখে কাজ করে আবার যাওয়ার সময় চাইল্ডকে নিয়ে গেল, এই সার্ভিসটা প্রোভাইড করে। অথবা অনেকে নিউ মার্কেট অপরচুনিটি খুঁজে, মানে তার ব্যবসাটাকে নতুন মার্কেটে গিয়ে এস্টাবলিশ করতে চায়, অথবা তার যে যদি আইটেম এক্সপোর্ট করে থাকে সে নিউ মার্কেটে রিচ আউট করছে, এগুলোর জন্য এইসব ইনোভেটিভ যাদের আইডিয়াস নিয়ে আসে তাদের জন্য ট্যাক্স ক্রেডিট দেয়া হয় সরকার থেকে। তো স্মল বিজনেসের এই 5টা ক্রেডিট ভেরি এসেনশিয়াল। আমরা যদি স্মল বিজনেস এই ক্রেডিটগুলোকে এনক্যাশ করতে চাই, আমাদের উচিত হবে আইআরএস ওয়েবসাইটে গিয়ে অথবা স্টেট অথবা সিটি ওয়েবসাইটে গিয়ে আমাদের ফাইন্ড আউট করা আমার কাছাকাছি এরকম কোনো ক্রেডিট আছে কিনা। অনেক সময় দেখা গেছে যে আমার এক ব্লক পরেই হচ্ছে একটা এম্পাওয়ারমেন্ট জোন অথবা অপরচুনিটি জোন। আমি যদি আমার বিজনেসটাকে রিলোকেট করি, আমি কিন্তু ওই জোনে পড়ি এবং আমি কিছু ক্রেডিট পেয়ে থাকি। তো ওর জন্য আমাদের উচিত হবে প্রত্যেকের স্মল ব্যবসায়ী, আমরা যারা আছি ক্ষুদ্র ব্যবসায়ী, এই ধরনের কোনো ক্রেডিটের আমি সুযোগ নিতে পারি কিনা আমাকে একটু এটা নিয়ে লুক অ্যারাউন্ড করা। এবং এক্ষেত্রে তো ধরেন পেশাদার ব্যক্তিদের, বিশেষ করে ট্যাক্স প্রফেশনাল হিসেবে যারা পরিচিত, তাদের সহায়তা তারা পেতেই পারেন। অবশ্যই অবশ্যই তাদের পেতেই পারেন, তবে ট্যাক্স প্রফেশনালরা হয়তো এই ক্রেডিটটা খুঁজে দিতে সাহায্য করতে পারবে না, কিন্তু এই ট্যাক্স ক্রেডিটটার জন্য আপনি কোয়ালিফাই করার জন্য আপনাকে সার্টেইন ফর্মস ফিল আউট করতে হবে, আপনার বিজনেস ইনফরমেশন দিতে হবে, সেগুলোতে অবশ্যই একজন ট্যাক্স প্রফেশনাল আপনাকে সাহায্য করতে পারবেন। আর আপনি ট্যাক্স প্রফেশনালদের নিয়ে যেহেতু কথা হচ্ছে, আপনার সাথে আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি, যদিও সেটি আমাদের আলোচ্য বিষয় থেকে একটু ভিন্ন। সোমবার দিন আইআরএসে একটি প্রজ্ঞাপন বেরিয়েছে, সেই প্রজ্ঞাপন অনুযায়ী দেখলাম ট্যাক্স প্রফেশনাল যারা পিপিএস ব্যবহার করে তাদের ক্লায়েন্টদের বিভিন্ন ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন জানান, তারা ক্লায়েন্ট প্রতি এতদিন 10টি ট্রান্সক্রিপ্টের আবেদন জানাতে পারতেন, কিন্তু এখন থেকে ক্লায়েন্ট প্রতি 30টি ট্রান্সক্রিপ্টের আবেদন জানানো যাবে। আপনি নিজে যেহেতু একজন ট্যাক্স প্রফেশনাল, আপনার কাছে জানতে চাইব এর ফলে আপনার মতো পেশাদার যারা ট্যাক্সের সাথে জড়িত তাদের কি সুবিধা হবে, আর আপনার যারা ক্লায়েন্ট আছেন তারা এই পরিবর্তনের ফলে কোনো সুবিধা পাবেন কিনা? ডেফিনেটলি এটা একটা বড় সাহায্য আমাদের জন্য, যেহেতু আমাদের কাছে প্রায় এই রিকোয়েস্ট আসে যে ওর ট্রান্সক্রিপ্টটা বের করে দেওয়ার জন্য অথবা জোগাড় করে দেওয়ার জন্য, এবং যখন আমি বলি যে আমার কোটাটা শেষ হয়ে গেছে, তখন ডেফিনেটলি আমার ক্লায়েন্ট আপসেট হয়, ও আমি যখনই আসি তখনই আপনার কোটা শেষ। তো এখন অ্যাটলিস্ট 10 থেকে 30 করার কারণে আমরা আরো অধিক সংখ্যক ক্লায়েন্টকে এই সেবাটা দিতে পারবো। তো অবশ্যই এটা আমাদের জন্য এবং ক্লায়েন্টের জন্য, উভয়ের জন্যই এটা একটা বড় সুখবর। আমাদের সাথে আরো বেশ কিছু দর্শক আছেন, তাদের প্রশ্ন নিয়ে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসায় হয়তো সবার প্রশ্ন শুনতেও পারবো না বা সবার প্রশ্নের যথার্থ উত্তরও দিতে পারবো না, তবে এদের মধ্যে থেকে একজন দর্শকের প্রশ্নটি জেনে আসি। দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন। আপনাকে একটু জোরে বলতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, জি বলুন। আমি ইমিগ্রেশনের ব্যাপারে একটু আলাপ করতে চাইছিলাম। বলুন, আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন আমাদের অতিথিকে। হ্যাঁ, আমি আমার ভাইদের জন্য অ্যাপ্লাই করছিলাম 2011-এ। এটা আর কতদিন লাগতে পারে জানাবেন কি? ধন্যবাদ ভাই। আপনি 2011-তে আপনি ভাইদের জন্য আবেদন করেছিলেন, তো আপনি নিশ্চয়ই জানেন এই মুহূর্তে 2007-এর জুন মাস এবং মেতে যারা অ্যাপ্লাই করেছিল তারাও ইন্টারভিউর জন্য অপেক্ষা করছে। তো অতএব হ্যাঁ, অনেকের ডকুমেন্টস অক্টোবর পর্যন্ত অনেকে ডকুমেন্ট সাবমিট করেছে, কিন্তু মে জুনের অনেকের এখনো ইন্টারভিউ কমপ্লিট হয়নি।
তো অতএব আপনার সময় লাগবে, আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আরো তো 4টা বছর প্রবাবলি লাগতে পারে, অথবা মেবি মোর। আমাদের ফেসবুক লাইভের একই দর্শক তার সর্বশেষ প্রশ্নে জানতে চাচ্ছেন, ইউএসএ কোর্টকে কি তার জানাতে হবে কিনা তার ডিভোর্সের বিষয়টি? কখনোই না, ইউএস কোর্টকে আপনাকে জানাতে হবে না, যেহেতু আপনি যখন কাউকে বিয়ে করেন আপনি কিন্তু আমেরিকায় এসে কাউকে জানান না। ঠিক তেমনি আপনি যখন কাউকে ডিভোর্স দেন, এটা আমেরিকায় এসে আমেরিকার কোর্ট, এবং কোন কোর্টে যাবেন আপনি, তো অতএব এখানে কাউকে জানাবার নাই। শুধুমাত্র যখন আপনি আপনার হাজবেন্ডের জন্য পিটিশনটা করবেন, তখনই ইমিগ্রেশন দেখতে চাবে আপনার ডিভোর্স ডকুমেন্ট, আর কাউকে ডিভোর্স ডকুমেন্ট দেওয়ার নেই। আশা করি আমাদের দর্শক তার পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আসলে এসব বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা তা হলো মুখোমুখি আলোচনা ছাড়া টুকরো প্রশ্নের ভিত্তিতে দেওয়া উত্তরগুলো একত্রে করলে আসলে কখনোই পুরো সমস্যার সমাধানটা পাওয়া যায় না। এর চেয়ে বরং এই পুরো সমস্যাটা গুছিয়ে যদি পেশাদার কারোর সাথে মুখোমুখি আলোচনা সম্ভব হয়, সেক্ষেত্রে হয়তো আরও গঠনমূলক একটি সমাধান বেরিয়ে আসবে, বা আরও স্বচ্ছ একটি সমাধান বেরিয়ে আসবে, যেটি আমাদের দর্শকের জন্য বুঝতেও সুবিধা হবে বেশি। জি, আপনি সঠিক বলেছেন। তো পারভেজ কাজী, আমরা দর্শকদের জানালাম ইন্ডিভিজুয়াল পর্যায়ে বিভিন্ন ট্যাক্স ক্রেডিটের কি সুবিধা আছে এবং সেটি পেতে তাদের কি করতে হবে, একই সাথে স্মল বিজনেসের জন্য যে ট্যাক্স ক্রেডিটগুলোর বিষয় আছে। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন থাকবে, আপনি কিছুক্ষণ আগেই বিশেষ কিছু জোনের কথা বলছিলেন, যেই জোনগুলোয় যদি আমি আমার ব্যবসা রিলোকেট করতে পারি তবে স্মল বিজনেসের ক্রেডিটগুলো পেতে সুবিধা হবে। এই জোনের বিষয়ে যদি আমি বিস্তারিত জানতে চাই, তবে আমি কোথা থেকে এইটি জানতে পারবো? কোথায় এরকম জোনগুলো আছে, কোথায় নেই? আচ্ছা, হ্যাঁ, আমি যেই জোনের কথা বলছিলাম, একটা ছিল অপরচুনিটি অথবা এম্পাওয়ারমেন্ট জোন। এটা কিন্তু আইআরএস ওয়েবসাইটে গেলেও আপনারা সার্চ করতে পারেন, অথবা বিভিন্ন স্টেটের ওদের এটাকে ওরা বলে থাকে স্টেট ডেভেলপমেন্ট অথরিটি। হয়তো এক এক স্টেটে এটা একটু ভিন্ন নামেরও হতে পারে। স্টেট ডেভেলপমেন্ট অথরিটির আপনি যদি ওয়েবসাইটে যান আপনার স্টেটের, এবং আপনি যদি খুঁজে বের করতে পারেন যে ওদেরও অপরচুনিটি জোন আছে অথবা এম্পাওয়ারমেন্ট জোন, এই ধরনের নাম সাধারণত হয়ে থাকে। এক এক স্টেট এটাকে আবার একটু ভিন্নভাবেও বলে থাকে, কিন্তু আপনি যদি অপরচুনিটি জোন দেন অথবা এম্পাওয়ারমেন্ট জোন দেন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। আরেকটা ছিল ওয়ার্ক অপরচুনিটি জব ক্রেডিট। তো ওয়ার্ক অপরচুনিটি জব ক্রেডিট এটাও আপনি আইআরএস ওয়েবসাইটেও আছে, অথবা আপনি বিভিন্ন স্টেট অথবা সিটি ওয়েবসাইটেও, যদি ওদের সিটি ডেভেলপমেন্ট অথরিটি থেকে থাকে অথবা স্টেট ইকোনমিক ডেভেলপমেন্ট অথরিটি থেকে থাকে, তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি এটা সার্চ করলে পাবেন। একটু সময় লাগবে এগুলো সার্চ করতে, কিন্তু একটু টাইম নিয়ে যদি সময় ক্ষেপণ করেন, এটা আলটিমেটলি আপনাকে বেনিফিট দিবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। অতিথি হিসেবে টিভিএন 24 টেলিভিশনের দর্শকদের মূল্যবান উপদেশ দেয় পারভেজ কাজী, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ টিভিএনকে, এবং ধন্যবাদ ভাই আপনাকেও। দেখছিলেন টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি ওয়াহিদুর রহমান এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টিভিএন 24 টেলিভিশনের সঙ্গেই থাকবেন। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।